যুব সম্মেলন। আজকের দিনটি আরেকটি কারণে বিশেষ দিন। আজ হলো নারী দিবস, উমেন্স ডে। আজকে আমি সকালবেলায় মাতঙ্গিনী হাজরার জীবনী পড়ছিলাম। সেখানে লেখক শুরু করেছেন এই কথা বলে যে কলকাতায় অনেকে হাজরা রোড দিয়ে যায়, অনেকেই জানে না হাজরা কার নামে হাজরা রোড। সত্যি ওই দিন আসলে হয়েছে নামকরণ মাতঙ্গিনী হাজরার নামে। লেখা নেই ওখানে, মানুষকে প্রশ্ন করার জন্য, কুইজের কোশ্চেন করার জন্য এটা যেন দেওয়া আছে। ওটা মাতঙ্গিনী হাজরা রোড বলে আর একটু ভালো হতো, মহাত্মা গান্ধী রোডের মতো। এটা আসলে হাজরা রোড। কে কে হাজরা বলে একজন বড় অফিসার ছিলেন, তার নামে নয়, অন্য কোনো হাজরাদের নামে নয়, মাতঙ্গিনী হাজরার নামে। আজকে আমার আরেকটা বিচিত্র অভিজ্ঞতা হলো, প্লেনে আসছিলাম লখনৌ থেকে, 1B সিটটা ফাঁকা, আর দেখলাম অনেকগুলো কালো চুলে ঢাকা একটি মানুষকে। তো তখন পরে যখন লাউঞ্জে এলাম, তখন উনি এলেন, তখন চুলটা ওইরকম ঢাকা দেওয়া নেই, মুখটা ঘন্টার মতো ছিল। উনি আসলে টায়ার্ড ছিলেন, প্রায় শুয়ে পড়েছিলেন। ঋতুপর্ণা দেবী আসছিলেন। তো সত্যি তো আজকে কথা হলো আরেকজনের সাথে, বিখ্যাত মানুষ, তিনি বলেন অলকানন্দা রায়। অলকানন্দা দিয়েও ফোন করেছিলেন একটা বিশেষ কারণে। 22 তারিখে মার্চে ওর একটা বিদ্যা মন্দিরে প্রোগ্রাম আছে, সেখানে আসবেন। ঠিক টাইমটা জানার জন্যই আমাকে ফোন করেছিলেন। যাই হোক, আজকে আরেকজন নারীর কথা বলি। তিনি থাকতেন নন্দীগ্রামে, তার নাম ছিল প্রতিভা। এই প্রতিভা দেবী, তিনি প্রায় 30 বছর আগে বাড়ি থেকে চলে আসতে বাধ্য হন স্বামীর অত্যাচারে। স্বামীর কাজ নেই, ওরই রোজগার ছিল সামান্য, পরিশ্রম করে আয় করতেন, স্বামী পেটাতেন। আলটিমেটলি she had to come to দিল্লি। দিল্লিতে সাকেত বলে একটা জায়গা আছে, সেখানে অনুপম একটা স্টোর আছে, তার পাশেই রাস্তার ধারে ভদ্র মহিলা কাছাকাছি থাকেন। তো থাকেন একটা টার্পোলিনের নিচে। অনেকে বলে যে আপনার একা লাগে না, ভয় লাগে না? উনি খুব সুন্দর উত্তর দেন, আমার অনেকগুলি ছেলে মেয়ে আছে, তারা আমাকে রক্ষা করে। উনি আসলে কুকুরদের সেবা করেন। 70-80টা কুকুরকে এখন নিয়মিত আহার দেন। প্রথম মেড সার্ভেন্টের কাজ করতেন, বাড়িতে দাসীর কাজ। তারপরে ছিলেন চায়ের একটা দোকান করলেন, ওই পয়সায় ছেলে মেয়েদের খাওয়ানো যাচ্ছে না 2 বেলা বা 3 বেলা। তারপরেই উনি এখন ডাস্টবিন থেকে বা ওয়েস্ট পেপার বক্স থেকে ওই প্লাস্টিকের জিনিস সংগ্রহ করে বিক্রি করেন। হার্ডলি প্রথম দিকে 150 টাকা পার ডে হতো। তারপরে আস্তে আস্তে কিছুটা আয় বাড়িয়েছেন এবং এখন 70-80টি কুকুরের সেবা করেন। শুধু যে খাবার দেন তা নয়, তাদের চিকিৎসা হলে ভেটেরিনারি ইউনিটে পাঠিয়ে তাদের ট্রিটমেন্ট পর্যন্ত করে দেন। ইনজিওর্ড কুকুর, অসুস্থ কুকুর, বড় লোকরা, উনি বলছেন বড় বড় বাড়িতে থাকে কিন্তু হৃদয়হীন এমন, তাদের পোষা কুকুরকে আমার কাছে একটা গাড়ি করে এসে ফেলে দিয়ে যায়। এত হৃদয়হীন মানুষ, দিল্লির মানুষ, ধনী মানুষ, শিক্ষিত মানুষ। ওর কথা একটা বইয়ে পাওয়া যায়, আনসান হিরোজ বলে একটা বই আছে, বিখ্যাত বই, রিটায়ার্ড মেজর খারে, প্রদীপ খারে বলে একজনের লেখা। তোমরা যদি পারো কখনো সংগ্রহ করবে, যে আনসান হিরো, যাদের সম্বন্ধে বলা হয়নি কোথাও। ভারত সরকার এখনো কোনো পুরস্কার দেয়নি মানুষটিকে, কিন্তু কাজ করে চলেছেন, অনলস পরিশ্রম করে। পশু প্রেমী কেউ বলবে, কিন্তু উনি বলছেন কুকুরগুলো সত্যি খুব কৃতজ্ঞতা আছে তাদের, তাদের হৃদয় আছে। তারা আমার কোনো অসুবিধা হলে আমাকে দেখে। আমি আবার প্রতিজনে ভাবি, আমি যদি মরে যাই কিংবা আমি কোথাও চলে যাই, ওদের কে দেখবে? এত সন্তান প্রীতি, সত্যি মানুষ পারে না এমন কিছু নেই। এরকম আরেকটি মহিলা, তোমরা সবাই নাম জানো, অরুণিমা। অরুণিমা এম্পুটেড মেয়ে, সে সংকল্প করলো আমি এভারেস্টে যাব এবং সিকিউরিটি। এরকমই আমেরিকার একটা এরিক মেয়ার বলে আরেকটি ছেলে, তারও 13 বছর বয়সে 2টো চোখ নষ্ট হয়ে গেল। সেও স্বপ্ন দেখেছিল আমি এভারেস্টে যাব। অরুণিমা যেমন গিয়েছিল, অরুণিমা একটা পা ফোড়া, আর ওই কাঠের পা ফোড়া বলবো না,
বিশেষ ধরনের এখন বলা হয় অঙ্গ, সেই কৃত্রিম অঙ্গ নিয়ে উপরে উঠলেন। সেখানে গিয়ে স্বামীজি ঠাকুরের ফটো রেখেছিলেন, ন্যাশনাল ফ্ল্যাগ রেখেছিলেন, এরকমের কাহিনী আছে ওর জীবনে। এরকমের ছেলে মেয়েরা অসম্ভব কাজ করেছেন। স্বামীজি ছোটবেলায় জাদু দেখিয়েছিলেন, তোমরা জানো কিনা জানি না। গিয়েছিলেন সিরাকিস নামে যুদ্ধ জাহাজ দেখতে, হি ওয়াজ রিফিউজ। একজন হিন্দুস্তানি দারোয়ান বলা বড়, সে বলল তোমরা বাচ্চা ছেড়ে যেতে পারবে না। উনি বাড়িটা ঘুরলেন, ঘুরে পেছনে একটা রাউন্ড স্টেপ ছিল, তো সেই স্টেপসটাতে উঠে উপরে গিয়ে সাহেবের কাছে পৌঁছলেন, যিনি পারমিশন দিচ্ছিলেন। এবারে পারমিশন নিয়ে বন্ধুদের সাথে সবান্ধব তিনি যাবেন। তারপরে যখন দারোয়ানটা দেখলো, वो बोले मैंने तो तुमको परमिशन ना दिया, नहीं दिया, कैसे तुम गया था? स्वामी जी बोले मैं जादू जानता है। स्वामी जी ম্যাজিশিয়ান ছিলেন, আমরা জানতাম না। ওই জীবনীটা পড়ে, স্বামীজি পড়ে জীবনী পড়লে এই ঘটনাটা জানা যায়। স্বামীজি জাদু জানতেন। এই স্টেজে যারা জাদু দেখায় তাদের মতো নয়, আসলে অসম্ভবকে সম্ভব করেছেন। 18 বছর বয়সে আচার্যদের দ্বারে দ্বারে গিয়েছেন। নচিকেতা প্রশ্ন করেছিলেন যমরাজকে, জীবন পেতে বিচিকিৎসে মনুষ্যে অস্তিত্বে নায়ন স্থিতি চলছে ইত্যাদি, বরা নাম এসব বরস তৃতীয়। আমি জানতে চাই মৃত্যুর পরে কিছু আছে কিনা। স্বামীজি এরকম জানতে চেয়েছিলেন ঈশ্বর বলে কিছু আছে কিনা, ভগবান বলে কিছু আছে কিনা। অনেক আচার্যদের কাছে গেলে কেউ উত্তর দিতে পারেননি। শেষ পর্যন্ত তার গুরু শ্রীরামকৃষ্ণ দেব বললেন ঈশ্বর আছেন, আমি তাদের দেখেছি, তোকেও দেখাতে পারি। ওই স্বামীজি বলছিল 18 বছর বয়সে এই কাজটা করেছেন। কি কথা হয়েছে তার সম্বন্ধে যদি জীবনী পড়ো, ওই সুন্দর একটা জীবনী আছে বীরাঙ্গনা প্রীতিলতা। উনিও এরকম 20-21 বছর বয়সে যুদ্ধ করেছিলেন ব্রিটিশের সাথে। মাস্টারদা সূর্য সেন প্রথমে মেয়েদের নিতে চাননি দলে, তারপরে ওর সাথে কথা বলে এত তৃপ্ত হলেন, ওকে ইনক্লুড করলেন। তারপরে কল্পনা দত্ত বলে আরেক ভদ্র মহিলা এলেন সূর্য সেনের দলে। এরা সব সূর্য সেনের দলে বাকি যে ছেলেগুলো ছিল সবাই কিন্তু 18 থেকে 20 মধ্যে বয়স, 90% 18 to 20 years। এত ডেডিকেশন, লড়াইয়ের ভাব, মৃত্যুকে মিত্র বলে গ্রহণ করা, এইগুলি করেছিলেন ওরা অল্প বয়সে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই পড়ে দেখবে মহাশ্বেতা দেবী, উনিও এরকম 20 পরে যুদ্ধ করেছেন সিপাহী বিদ্রোহে ব্রিটিশের সাথে, ভয়ঙ্কর যুদ্ধ, মারা গেলেন। কিন্তু কর্নেল হিরো তিনি ইংল্যান্ড থেকে এসে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন, ইংরেজরা হেরেই যাচ্ছিলেন সেই সময়। উনি যুদ্ধের পরে লিখলেন একটা রিপোর্ট ব্রিটিশ সরকারকে, বলে সিপাহীদের মধ্যে একটাই পুরুষ ছিল, সে হচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই। একটাই পুরুষ মানুষ, বাকি সবগুলো শরীর ছিল পুরুষের, কিন্তু কাজে ছিল তারা মেয়ে মানুষ। সেজন্য উনি বললেন যে সিপাহীদের মধ্যে একটাই পুরুষ ছিল, সে হচ্ছে ওই ঝাঁসি রানী লক্ষ্মীবাই। লক্ষ্মীবাইয়ের সাথে আরেকজন ছিলেন সাথে তপস্বিনী গঙ্গামাই। সারদা মিশনের ওই মঠের বই আছে তপস্বিনী গঙ্গামাই, গঙ্গাবাই নাম ছিল, পরে গঙ্গা মা বলা হতো ওকে। খুব কঠোর তপস্যা করেছেন, ঝাঁসি রানীর ছায়া সঙ্গিনী ছিলেন। এই রকমের আত্মবিশ্বাসে কি হয় বোঝা যায়। একটি ছেলে জন্ম থেকে অন্ধ, শ্রীকান্ত বল্লা, অন্ধ্রের ছেলে, ক্লাস 10 পরীক্ষায় তার স্কুলে ফার্স্ট হলেন। তার ইচ্ছে সায়েন্স পড়বেন, কোন স্কুল দিল না। আলটিমেটলি স্কুল রেফার দি কেস টু অন্ধ্র স্কুল বোর্ড। অন্ধ্র স্কুল বোর্ডও রিফিউজ করলো। অন্ধ ছেলে কি করে বিজ্ঞান পড়বে? উনি মামলা করেছিলেন, মামলায় জয়লাভ করেছিলেন। 16 বছরের ছেলে করে মামলায় জয়লাভ করে আইআইটি পরীক্ষায় পাস করলেন। ইন্ডিয়ান আইআইটি রিজেক্টেড হিজ কেস। আমেরিকায় পরীক্ষা দিলেন, 4টে টপ ইনস্টিটিউট তাকে ইনভাইট করলো, এসো। তিনি এমআইটি তে ইউএসএ তে তিনি জয়েন করলেন, বিটেক করলেন, ভালো চাকরি অফার পেলেন, কিন্তু থাকলেন না। আমেরিকায় অনেক দামি চাকরি পেতেন। ফিরে এলেন ইন্ডিয়াতে, একটাই উদ্দেশ্য, প্রতিবন্ধীরা এইভাবে কষ্ট পাচ্ছে, অন্ধ বা ইনপুট করা ছেলে মেয়ে, ওরা ছেলে মেয়ে, এদের জন্য আমাকে কিছু করতে হবে। বল্লা ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড
কোম্পানি করলেন, এখন 400 কোটির উপরে টার্নওভার হচ্ছে। ওই পাতা, গ্লাস ইত্যাদি তৈরি করেন উনি, অদ্ভুত ছেলে। তো মানুষের ভেতরে রয়েছে শক্তি, দেবত্ব। সেই দেবত্বের বিকাশ বা শক্তির বিকাশই হলো ধর্ম। আর যৌবনই এটার সময়। আসলে যুবক জীবনে, যুব জীবনে, ইউথ পিরিয়ডে মানুষ এই শক্তিটাকে ব্যবহার করতে পারে। সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আছে 18 বছর। এই 18 বছর উনি বলছেন 18 বছর এমন একটা বয়স এখানে অসম্ভবকে সম্ভব করা যায়। তো সেই আমি আবার বলি মাঝে মাঝে এই 18 বছরেই আবার সম্ভবটাকে অসম্ভব করা যায়। যেটা তোমাদের ভেতরে শক্তি আছে, যদি তোমরা অ্যালার্ট না হও, সচেতন না হও, তাহলে সেই শক্তিটা নষ্ট হয়ে যাবে। এই শক্তির বিকাশ করে অনেক বড় বড় কাজ করা যায়। ঠাকুর একটা অন্য ভাবে বলেছিলেন, অত্যন্ত জ্ঞান আচরে বেঁধে যা খুশি করো। সেই রকমই এই শক্তিটা বিকাশ করে তারপরে তুমি যাতে হাত দেবে, ইউ উইল বি ডেফিনেটলি সাকসেসফুল, সফল হবে। সেই জন্য ছাত্র জীবনে খুব অ্যালার্ট থেকে, সতর্ক থেকে জীবনটাকে গড়ে নিতে হবে। স্বামীজির শিক্ষা, স্বামীর উপদেশ যুবকদের প্রতি এটাই যে অল্প বয়সে একাগ্রতা বৃদ্ধি করো, ব্রহ্মচর্যে মন রাখো, সংযত জীবনযাপন করো, তাহলেই তোমাদের অন্তর্নিহিত শক্তির বিকাশ হবে। তুমি সব কিছু করতে পারবে। পজিটিভ ওয়ার্ক স্বামীজি ছিল শিক্ষা। এই কথা বলে আমি শেষ করব। গোবিন্দ জয়সওয়াল বলে একটি রিক্সাওয়ালা, এই রিক্সাওয়ালার ছেলে আইএএস হলো। ও বাড়ি বাড়ি যেত, মানে বন্ধুদের বাড়ি খেলতে, বন্ধুর বাড়ি মারা এলাও করতেন। বাবারা শুনেই বলতেন, আমার ছেলে তোমার সাথে খেলতে পারবে না, তুমি একজন রিক্সাওয়ালার ছেলে মাত্র, তুমি বড় হয়ে কি করবে, হয়তো 10টা রিক্সা করবে। এই রকমের ওকে টর্চার করেছে, হেট করেছে, ঘৃণা করেছে। সেই ছেলেটা একদিন আইএএস খুব ভালো রেজাল্ট করলো, এখন বড় সেক্রেটারি র্যাঙ্কের হয়ে গেছে। ওর গোবিন্দ জয়সওয়াল ওর বাবার নাম। এইরকম ভাবে রিক্সাওয়ালার ছেলেও বড় হতে পারে। ওর আত্মবিশ্বাস ছিল, আমি বড় হব, বাবার মতো রিক্সা চালক হব না। বাবা কিন্তু অনেকগুলো রিক্সা করেছিলেন, সব রিক্সাগুলো বিক্রি করে একে একে ওর পড়ার খরচ জুগিয়েছিলেন। এরকম ভাবে কিন্তু ছেলে মেয়েরা অনেকে বড় হয়েছে আমাদের দেশে। দোকার কাজ করে মা, সেই মা এমটেক করে পিএইচডি করিয়েছে ছেলেকে টাটা কোম্পানি, এখন ডাইরেক্টরের মতো আছে একটা সেকশনে। যখন অ্যাপয়েন্টমেন্ট হবে তখন চেয়ারম্যান বলছে, তুমি কখনো মায়ের কাজে সাহায্য করেছো? ও বলে, না, মা কাজ করতে দিত না, বলতো তুমি পড়ো পড়ো। আজকে একবার বাড়ি যাও, আমি কালকে আবার ইন্টারভিউ নেব, বাড়ি গিয়ে মাকে একটু সাহায্য করো, কাপড় কাচতে কেমন কষ্ট হয় দেখবে। মায়ের হাতগুলো দেখবে, ও হাত দেখে তো চমকে গেল, হাতে হাজার মতো হয়েছে, ফেটে গেছে, রক্ত ঝরছে অনেক জায়গায়। ওই হাত নিয়ে উনি খেটে খেটে ছেলেটাকে বড় করেছেন। সত্যি মানুষের শক্তি, মানুষের সম্ভাবনা বিকাশই হচ্ছে ধর্ম, এবং এটাই যুব জীবনের কাজ। সত্যাবান হ, বীর্যবান হ, আর আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবন পাঠ কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। স্বামীজি শেষের দিকে এই উপদেশ দিয়েছিলেন। যেমন মা বলেছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। সকলকে আপন করে নিতে শেখো, কেউ তোমার পর নয়, জগৎ তোমার। যাও, তোমরা এসেছো, তোমাদের ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা এসেছো আমাদের এই রামকৃষ্ণ মঠ কাশীপুরে, পবিত্র জায়গা, পবিত্রতম জায়গা। রাশিয়ার একদল পুরুষ মহিলা প্রত্যেক বছর এখন আসছেন 3-4টে গ্রুপে, 24-25 জন করে। ওদের একজন পুরুষ মানুষ, গুরুর মতো দেখতেন ওরা। উনি বলেছিলেন ইন্ডিয়া যাবে, কাশীপুর, বেলুর মঠ, দক্ষিণেশ্বর, আমার পুকুর, জয়রামবাটি যাবে, তবে জেনে রেখো কাশীপুর হলো সর্বশ্রেষ্ঠ জায়গা। কাশীপুরের মতো তীর্থ আর নেই জগতে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো।